আমার শ্বশুরবাড়িতে এটা আমার প্রথম রোজা। এ বাড়িতে প্রতিদিনই নানা রকমের খাবার দিয়ে ইফতারের আয়োজন করা হয়। জিলাপি, খেজুর, পেঁয়াজু, বেগুনি, হালিম, আলুর চপ, নিমকি, শরবত, ছোলা, মুড়ি, মিষ্টি ফল ইত্যাদি খাবার দিয়ে যখন সবার জন্য ইফতারের আয়োজন করি, তখন বারবার আমার বাড়ির কথা মনে পড়ে। আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে। আমাদের বাড়িতে ইফতারে খুব সামান্য আয়োজন হতো। আমার ছোট ভাই রোজ বিকেলে মায়ের কাছে কান্নাকাটি করত। ভাইয়ের সেই কান্না দেখে বিরক্ত হয়ে মা 10টা টাকা বের করে দিতেন। সেই 10 টাকাতে সে ছোলা আর পেঁয়াজু কিনে আনতো। মা এক বাটি মুড়িতে সে পেঁয়াজু আর ছোলা মাখিয়ে দিতেন। মুড়ির ভিতর সেগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। তবু যতটুকু পাওয়া যেত দুই ভাই বোন শেষ পর্যন্ত হাতড়িয়ে সেটা খোঁজার চেষ্টা করতাম। একটা দুইটা ছোলা পেঁয়াজুর ভাঙা অংশ পেয়ে গেলে তৃপ্তি নিয়ে মুড়ির সাথে খেতাম। মা রোজা রাখতেন। পানি খেয়ে ভাতের প্লেটে হাত দিয়ে বলতেন, আমি ওইসব মুড়ি খেতে পারি না, আমি ভাতই খেয়ে নিচ্ছি, তোরাই খা। আমাদের বাবা একজন দিনমজুর ছিলেন। ইফতারের সময় বাড়ি আসতেন না। তবে দুই একদিন বাবা ইফতারে অনেক কিছু কিনে আনতেন। সেদিন আমাদের দুই ভাই বোনের মারামারি হতো না। মুড়ির ভেতর ছোলা আর পেঁয়াজ ছাড়াও আরও অনেক কিছু দিয়ে মুড়ি মাখানো হতো। মা সেদিন ভাত খেতেন না। আমরা মাকে বলতাম, তোমার তো মুড়ি খেতে ভালো লাগে না, আজ খাচ্ছ কেন? মা লজ্জায় মাথা নিচু করে রাখতেন। আমরা ভাবতাম মা না খেলে আমরা আরেকটু বেশি খেতে পারবো। তখন অনেক কিছুই বুঝতাম না। প্রতিবেশীদের বাড়ি থেকে খুব একটা ইফতার পাঠানো হতো না। তবুও প্রতিদিন সন্ধ্যাতেই আমরা অপেক্ষা করতাম, এই বুঝি কেউ এসে দরজায় কড়া নাড়বে। কিন্তু তেমন কিছুই হতো না। আমরা তো কারো ঘরে ইফতার পাঠাতে পারতাম না, তাই আমাদের বাড়িতেও আসতো না। এই কথাটাই তখন বুঝতাম না। বাটির মুড়িগুলো শেষ করে ভাই মসজিদে চলে যেত। মসজিদের ইফতার খাওয়া কোনো কোনো দিন শেষ না হলে কোনো হুজুর ডেকে হাতে একটা জিলাপি কিংবা আলুর চপ দিতেন। ভাই সেগুলো না খেয়ে পাজামার পকেটে রেখে দিত। নামাজ শেষে সেই জিলাপি আর চপের ভাগাভাগি হতো। রান্নাঘরে আলুর চপগুলো ভাজতে ভাজতে আজকে ভাইয়ের কথা খুব বেশি মনে পড়ছে। ছেলেটা আলুর চপ খেতে খুব পছন্দ করে। আমি যখন বড় হলাম, রান্না শিখেছি মোটামুটি, তখন আলু ভর্তা করে চালের গুঁড়ো আর বেসন মাখিয়ে অল্প তেলে ওকে চপ ভেজে দিতাম। সেই পোড়া পোড়া চপ খেয়েই ও আমার রান্নার খুব প্রশংসা করত। আলুর চপ ভাজা শেষ করে কড়াইয়ের গরম তেলে বেগুনি ভাজার জন্য বেসন মাখানো বেগুনগুলো ছেড়ে দিলাম। আজ ইফতারে একটু বাড়তি আয়োজন করা হচ্ছে। বাসায় হয়তো মেহমান আসবে। শাশুড়ি মা বিরিয়ানি রান্নার কথা বলছিলেন। এক চুলায় বেগুনি ভাজা হচ্ছে, অন্য চুলায় বিরিয়ানির মাংসের রান্না চলছে। পোলার চালটা ধুয়ে পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছি। বেগুনি ভাজার পরেই এটা চুলাতে দেব। এত সব ভালো ভালো খাবারগুলো আমি ঠিক খেতে পারি না। এই খাবারগুলো খেতে গেলে গলায় হয়তো আটকে যায়। বারবার বাবা মা আর ভাইয়ের মুখটা ভেসে ওঠে। হয়তো এক বাটি মুড়িতে সামান্য ছোলা বেগুনি মাখিয়ে ইফতারের আয়োজন করছে কিংবা ভাত খেয়ে নিচ্ছে। রান্নাঘর থেকে বেরিয়ে শরবত বানানোর ব্যবস্থা করছি। তখনই বাসার কলিং বেলটা বেজে উঠল। মেহমানরা হয়তো চলে এসেছেন। আমি আমার শাশুড়ি মাকে ডাকলাম। উনি আমাকে দরজা খুলতে বললেন। মাথার কাপড়টা ভালো করে ঠিক করে আমি দরজা খুলতে গেলাম। আমি কিছুতেই আমার চোখকে বিশ্বাস করাতে পারছি না। আমার চোখের সামনে আমার বাবা মা আর ভাই দাঁড়িয়ে আছে। আমি চোখের পানি আটকাতে পারছিলাম না। পানি লুকানোর জন্য রান্নাঘরের দিকে ছুটলাম। রান্নাঘরে গিয়ে দেখি আমার শ্বশুর আব্বা চুলা থেকে বিরিয়ানি নামাচ্ছেন। আমি ওনাকে বাধা দিতে গেলেই উনি বললেন, তোমার শাশুড়ির তো বাতের ব্যথা, সারা বছরই অসুস্থ থাকে। তুমি এই বাড়িতে আসার আগে আমরা বাপ ছেলে সব কাজ করতাম, তুমি এসে আর করতে দিলে কই? একাই সব দায়িত্ব নিলে। এখন একটু টুকটাক কাজে সাহায্য করতে চাইলে রান্নাঘরে পর্যন্ত আমাদের ঢুকতে দাও না। আমার ছেলেটা শরবত বানাতে চাইলো, তাকেও ধমক দিয়ে সরিয়ে দিলে তখন। এখন বাবা মা আসছে, একটু কাছে যাও, কথা বলো, তা না করে আবার রান্নাঘরে চলে আসছো। এইবার আর চোখের পানি আটকাতে পারলাম না। আমার শ্বশুর আব্বা আমার মাথায় হাত রাখলেন আর বললেন, এ বাড়িতে আসার পর তো আমি তোমাকে মা বলে ডাকি। আমার মায়ের কি ভালো লাগে সেটা তো সন্তান হিসাবে আমি খুব ভালো করে জানি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম, প্রথম কথা হয়েছিল, তোমার কথার বলার ধরন, আচার আচরণ সব কিছুতে আমি আমার মাকে খুঁজে পেয়েছিলাম। আমি নিজেও খুব গরিব ঘরের সন্তান ছিলাম। আমার বাবার তেমন কিছুই ছিল না। আমার মাকে দেখেছি কিভাবে একটা সংসারকে সাজিয়ে গুছিয়ে নিতে হয়।
বাবা মা দুজনেই অনেক পরিশ্রম করে আমাকে পড়িয়েছেন। আমি আমার বাবা মায়ের পরিশ্রম বৃথা হতে দেইনি। আমিও অনেক চেষ্টা করে আজ এই অবস্থানে আসতে পেরেছি। তোমার মাঝে মায়ের প্রতিচ্ছবি দেখতে পাই, আমাদেরকে দেখতে পাই। সবার অবস্থা চিরকাল এক থাকে না। মানুষ তার ইচ্ছাশক্তি আর পরিশ্রম দ্বারাই সব কিছু পরিবর্তন করতে পারে। রোজার ছুটি শেষ হলেই তুমি ভার্সিটির হলে চলে যাবে, মন দিয়ে পড়াশোনা করবে। সংসারে এই কাজগুলো আমরা ভাবছিলে খুব সুন্দর করে সামলে নিতে পারবো। তোমাকে তো তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। এইবার আমার ভীষণ ইচ্ছে করছে আমার শ্বশুর আব্বাকে জড়িয়ে ধরে দু ফোঁটা চোখের জল ফেলি, কিন্তু এখন সময় নেই। আব্বা বিরিয়ানির পাত্র নিয়ে বের হয়ে গেলেন। মাগরিবের আজানের সময় হয়ে যাচ্ছে, সবাই খাবার টেবিলে চলে এসেছে। ভেতরের ঘর থেকে আমাকে ডাকার আওয়াজ কানে আসছে। মনে মনে ভাবছি, সবার শ্বশুরবাড়ির লোকজন যদি এমন হতো তবে কতই না ভালো হতো। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।